আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের লেকচার 12-এ। আমরা লেকচার 11-তে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া সম্পর্কে পড়েছিলাম। সেখান থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি দেখেছি, হেক্সামিন সম্পর্কে জেনেছি। তারপর কার্বনিল যৌগের সাথে সায়ানাইডের বিক্রিয়া, সোডিয়াম বাইসালফাইডের বিক্রিয়া, অ্যামোনিয়ার বিক্রিয়া কিভাবে হয় সেটা সম্পর্কে দেখেছি এবং এই বিক্রিয়াগুলোর ক্রিয়াকৌশল দেখেছি। আজকে আমরা দুইটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া পড়ব, যে বিক্রিয়াগুলো সাধারণত এই বিক্রিয়াগুলো থেকে সৃজনশীল বলো বা এই বিক্রিয়াগুলোর সংজ্ঞা বলো বা এই বিক্রিয়াগুলোর শর্ত বা ক্রিয়াকৌশল, এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন এই বিক্রিয়াগুলো থেকে আসে এবং এইগুলোকে বলা হয় নামকরণ, মানে নেইমিং রিঅ্যাকশন বলা হয়, মানে যে বিক্রিয়াগুলো খুবই নাম করা। এর মধ্যে আজকে আমরা পড়ব অ্যালডল ঘনীভবন বিক্রিয়া এবং ক্যানিজারো বিক্রিয়া। অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার শুরুতেই আমরা একটু দেখে নিব বিক্রিয়াটা আসলে কেন এটাকে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া বলা হচ্ছে বা কি হচ্ছে এই বিক্রিয়াতে, আসলে কি কি লাগবে। এরপর আমরা জানবো এই বিক্রিয়াতে কি কি শর্ত থাকবে এবং আমরা একটা সাধারণ বিক্রিয়া দেখে সেই বিক্রিয়াটার একটা ক্রিয়াকৌশল আমরা পড়ার চেষ্টা করব। অ্যালডল ঘনীভবন বিক্রিয়াতে সবার শুরু দেখো লঘু ক্ষার যেমন সোডিয়াম হাইড্রক্সাইড এবং হতে পারে সোডিয়াম কার্বনেট দ্রবণের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট অ্যালডিহাইড বা কিটোনের দুটি অণু পরস্পর যুক্ত হয়ে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড বা বিটা হাইড্রক্সি কিটোন উৎপন্ন করে। এখন এই কথাগুলো মনে হচ্ছে যে আমরা কিছুই বুঝতে পারছি না। আলফা হাইড্রোজেন আবার কি? অ্যালডিহাইড এবং কিটোনের দুটি অণু পরস্পর যুক্ত বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড, এই যৌগটাই বা কী ধরনের যৌগ বলা হচ্ছে? যাই হোক, এটা হলো আমাদের সংজ্ঞা। এই বিক্রিয়াকে অ্যালডোল কন্ডেনসেশন বা ঘনীভবন বা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া বলা হয়। সংজ্ঞাটা আমাদের কাছে যথেষ্ট দুর্বোধ্য মনে হলো। আমরা একটু দেখি শর্তগুলো দেখে আমরা কিছু বুঝতে পারি কিনা। শর্ততে দেখা যাচ্ছে অম্লধর্মী আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড এবং কিটোনে ঘটে। তার মানে এতটুকু বোঝা যাচ্ছে এমন একটা অ্যালডিহাইড এবং কিটোন নিতে হবে সেখানে আলফা হাইড্রোজেন থাকতে হবে। এখন আলফা হাইড্রোজেন কি সেটা আমরা এখনও বুঝতে পারছি না যে আলফা হাইড্রোজেন আসলে কাকে বলা হচ্ছে। তবে আমাদেরকে কিটোন এবং অ্যালডিহাইডকে চুজ করতে হবে। যে কোনো ধরনের অ্যালডিহাইড অথবা কিটোন এই বিক্রিয়াটা দিবে না। যেই অ্যালডিহাইড এবং কিটোনের শুধুমাত্র আলফা হাইড্রোজেন থাকবে, শুধুমাত্র তারাই বিক্রিয়াটা দেবে। এতটুকু আমরা বুঝতে পেরেছি সংজ্ঞা এবং শর্ত দেখে। 2 নম্বর দেখো, লঘু ক্ষার দ্রবণ সোডিয়াম হাইড্রক্সাইডের উপস্থিতিতে থাকতে হবে। ক্ষার দ্রবণটা কোনোভাবেই গাঢ় হওয়া যাবে না এবং লঘু ক্ষার দ্রবণে সোডিয়াম হাইড্রক্সাইডের উপস্থিতিতে হয় এবং এক্ষেত্রে যেটা হয় সেটা হয় নিউক্লিওফিলিক সংযোজন। তার মানে অ্যালডিহাইড এবং কিটোনে আমরা যে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া লেকচার 11-এ পড়েছিলাম, অনেকটা সেই ধরনের কিছু একটা হবে, যা কার্বনের ধনাত্মক চার্জ এবং অক্সিজেনের ঋণাত্মক চার্জ, এবং সেই অংশটাকে মিনিমাইজ করার জন্য অপর একটি যৌগ এসে এখানে যুক্ত হবে। এবার আমরা একটু সাধারণ বিক্রিয়াটা দেখি। সাধারণ বিক্রিয়াতে দেখো CH3CHO এটাকে আমরা কি বলছি? ইথানেল। 2 অণু ইথানেল পরস্পরের সাথে বিক্রিয়া করছে এবং সংজ্ঞাতেও খেয়াল করো, সংজ্ঞাতেও লেখা ছিল অ্যালডিহাইড এবং কিটোনের দুটি অণু পরস্পর যুক্ত হয়ে বিক্রিয়া করবে। এমন একটা কিটোন বা অ্যালডিহাইড নিতে হবে যার মধ্যে আলফা হাইড্রোজেন থাকে। লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে। লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে 2 অণু অ্যালডিহাইডের বিক্রিয়ার মাধ্যমে যে ঘনীভবন বিক্রিয়াতে একটা যৌগ তৈরি হবে সেটাই হচ্ছে আমাদের অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। এবার একটু খেয়াল করি আমরা এই চিত্রটা দিয়ে, যে এই প্রোডাক্টটা তৈরি হয়েছে, প্রোডাক্টটা কীভাবে তৈরি হলো সেটা আমরা কিছুক্ষণ পরে দেখব। আমরা একটু আলফা এবং বিটা এই শব্দগুলোর সাথে একটু পরিচিত হওয়ার চেষ্টা করি। তোমরা সবাই বুঝতে পারছো এই যে মূলকটা আছে CHO, এই মূলকটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড মূলক। অ্যালডিহাইডের মূলকের সাথে CH2 মূলক যুক্ত আছে, তার সাথে আরেকটা কার্বন, তার সাথে আরেকটা কার্বন। তার মানে এটা একটা লম্বা একটা কার্বন চেইন, যেটার 1 নম্বর কার্বনে একটা অ্যালডিহাইড মূলক রয়েছে, এরপরে CH2 মূলক রয়েছে, কার্বন রয়েছে, মিথাইল মূলক রয়েছে, এই কার্বনের সাথে হাইড্রোজেন মূলক যুক্ত আছে, হাইড্রোজেন যুক্ত আছে, অনেক কিছুই আছে। এবং এগুলো আমরা নামকরণের ক্ষেত্রে অনেকবার এই ধরনের যৌগগুলোর নামকরণও করেছি আমরা। তাহলে এখন আলফা বিটার কথাগুলো বারবার আসছে কেন? বলা হচ্ছে আলফা হাইড্রোজেন কাকে বলে?
অ্যালডিহাইডমূলক যেই অ্যালডিহাইডমূলক বা কিটোনমূলক আমরা জানি সবসময় 1 নাম্বার কার্বনে থাকে। অ্যালডিহাইডমূলকটা এবং হাইড্রোক্সিনমূলক বা অ্যাসিডমূলক সেটা সবসময় আমাদের শিকলের 1 নাম্বার কার্বনে থাকবে। তাহলে অ্যালডিহাইডমূলক যদি 1 নাম্বার কার্বন হয়, এর পাশের যে কার্বনটা সেটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এরপরটা 3 নাম্বার, এরপরটা 4 নাম্বার। এভাবে করে আমরা নামকরণের ক্ষেত্রে 1 2 3 দিয়ে কার্বনগুলোকে নেমিং করেছি। এবার আমরা আলফা বিটা গামা দিয়ে নামকরণ করব। তাহলে এটা হচ্ছে আমার 1 নাম্বার কার্বন অ্যালডিহাইডের, সেটাকে আমি কোনো নাম দিচ্ছি না, কিন্তু এর পার্শ্ববর্তী যে মৌলটা কার্বনটা রয়েছে সেটাকে আমি নাম দিলাম আলফা। এর পরের যেই কার্বনটা রয়েছে সেটাকে নাম দিলাম বিটা, এরপরে যে কার্বনটা থাকবে সেটাকে নাম দিব গামা। এখন আমার অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে আমার দরকার হচ্ছে শুধুমাত্র আলফা এবং বিটা নিয়ে। দেখা যাচ্ছে অ্যালডিহাইড মূলকের মধ্যে আলফা কার্বন যদি থাকে এবং সেই আলফা কার্বনে যদি কোনো হাইড্রোজেন যুক্ত থাকে, সেগুলো সবগুলোই হচ্ছে আলফা হাইড্রোজেন। এবং কার্বনের পার্শ্ববর্তী যে যৌগটা থাকবে সেটা হলো আমাদের বিটা, এবং বিটা সেটাকে বলা হচ্ছে বিটা কার্বন। বিটা কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলো থাকছে সেটা হচ্ছে আমাদের বিটা হাইড্রোজেন। এবার দেখো আমরা যে ইথানলটা নিয়েছিলাম সেটার মধ্যে কি আলফা হাইড্রোজেন আছে? খেয়াল করো, অ্যালডিহাইড মূলকের সাথে কার্বন এই CH3 মূলকটা যুক্ত হয়েছে। তার মানে যেহেতু এটা অ্যালডিহাইড মূলক, একদম সাথের যে কার্বনটা সেটা হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বনের সাথে যুক্ত যে হাইড্রোজেনগুলো সেগুলো হচ্ছে আলফা হাইড্রোজেন। তার মানে এখানে ইথানলের মধ্যে আলফা হাইড্রোজেন আছে। আমার 1 নম্বর শর্ত পূরণ হয়েছে। অ্যালডিহাইড এবং কিটোনের আলফা হাইড 2 অণু নিয়েছি এবং আলফা হাইড্রোজেন রয়েছে লঘু সোডিয়াম হাইড্রোজেনের উপস্থিতিতে। এখন নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার ফলে একটা পলিমারকরণ বিক্রিয়া হবে, এবং পলিমারকরণ বিক্রিয়াতে এমন একটা যৌগ তৈরি হবে যে যৌগটাতে অ্যালকোহল মূলকও থাকবে এবং অ্যালডিহাইড মূলকও থাকবে। আমরা অ্যালডিহাইড মূলক নিয়ে বিক্রিয়াটা শুরু করেছি, অ্যালডিহাইড মূলকটা চলে যাচ্ছে না, অ্যালডিহাইড মূলকটা থাকবে, এবং সেই সাথে এই অ্যালডিহাইড মূলকের বিক্রিয়ার মাধ্যমে এখানে একটা হাইড্রোসিল মূলকও যুক্ত হচ্ছে, এবং হাইড্রোসিল মূলকটা যুক্ত হচ্ছে বিটা কার্বনের সাথে, এবং এই যৌগটার নাম হচ্ছে 3 হাইড্রোক্সি বিউটানল। এটা বিউটানল 4 কার্বনের অ্যালডিহাইড, এই কারণে বিউটানল। যেহেতু হাইড্রোক্সিল মূলক রয়েছে এই কারণে হাইড্রোক্সি, এবং এটা 3 নাম্বার কার্বনে যুক্ত। এখানে আমি 3 না লিখে এটাকে বিটা হাইড্রোক্সি বিউটানেলও বলতে পারতাম, যেহেতু আমরা আলফা বিটা দিয়ে নামকরণ করছি। এবং যেহেতু এখানে অ্যালডিহাইড মূলক এবং অ্যালকোহল মূলক দুটোই রয়েছে, এ কারণে এই ধরনের যে যৌগ, যেই যৌগগুলোতে অ্যালডিহাইড এবং অ্যালকোহল মূলক দুটো একসাথে থাকবে সেই যৌগকে বলা হয় অ্যালডল। কি বলা হচ্ছে? অ্যালডিহাইড এবং কিটোন, অ্যালডিহাইড এবং হাইড্রোসিন মূলক যুক্ত যে কোনো ধরনের যৌগকে আমরা বলতে পারি অ্যালডল, এবং এই অ্যালডলগুলো সাধারণত তৈরি হয় ঘনীভবন বিক্রিয়ার মাধ্যমে, যার 3টা শর্ত রয়েছে। এবার সংজ্ঞাটার দিকে আমরা খেয়াল করি। লঘু ক্ষার দ্রবণের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন পরমাণু বিশিষ্ট অ্যালডিহাইড এবং কিটোনের 2টি অণু পরস্পর যুক্ত হয়ে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড অথবা 3 নাম্বার কার্বনের সাথে যেই অ্যালডিহাইডটা থাকে, কারণ বিটা তখনই হবে কারণ হচ্ছে আমাদের কার্যকরী মূলকটা 1 নাম্বার, এর পাশেরটা আলফা, এর পরেরটা বিটা। কার্যকরী মূলকটা 1 নাম্বার হলে এর পরেরটা 2, এর পরেরটা 3। এটা 3 হাইড্রোক্সি অ্যালডিহাইড হতে পারে, বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড বা কিটোন বলতে পারি। এবং এই বিক্রিয়াতে যেহেতু ঘনীভবন বিক্রিয়া, এই কারণে এটা অ্যালডন কন্ডেনসেশন, এবং এখানে অ্যালডিহাইড এবং কিটোন, অ্যালডিহাইড এবং হাইড্রোক্সিল মূলক দুটো একসাথে থাকার কারণে সেখানে আমাদের যে যৌগটা তৈরি হচ্ছে সেটা একটা বিশেষ নাম দেওয়া হচ্ছে অ্যালডন। এবার আমরা একটু ক্রিয়া কৌশলটা দেখার চেষ্টা করব। ক্রিয়া কৌশলটা দেখি। ক্ষার দ্রবণের হাইড্রোক্সিল মূলক আর আমার মিথানেলের CH3CHO মূলক, এর মধ্যে দেখো এটা অ্যালডিহাইড এবং এটা হচ্ছে আমাদের আলফা হাইড্রোজেন। আলফা হাইড্রোজেনের CH3 হাইড্রোজেনটাকে একটু ব্যতিক্রম করে লেখার উদ্দেশ্য কি? যাতে আমরা ক্রিয়া কৌশলটা বুঝতে পারি। যেহেতু এটা ক্ষার এবং এখানে অক্সিজেন হাইড্রোজেন মূলক রয়েছে, অক্সিজেন পরমাণুটি এখান থেকে একটা প্রোটন নিয়ে যাবে। তার স্বভাবচরিত বৈশিষ্ট্যের কারণে অক্সিজেন পার্শ্ববর্তী মূলক থেকে হাইড্রোজেন নিতেই পারে। যেহেতু সে ঋণাত্মক অবস্থায় আছে, সে একটা প্রোটন গ্রহণ করে H2 বা পানি তৈরি করবে। কিন্তু এই হাইড্রোজেনটা নিয়ে যাওয়ার কারণে এখানে কার্বনের মধ্যে একটা কার্বনের যোজনীর একটা ঘাটতি তৈরি হবে, এমন একটা অ্যানায়ন তৈরি হবে, সেটা হচ্ছে কার্বানায়ন। একটা কার্বানায়ন তৈরি হয়ে গেল। যেহেতু হাইড্রোজেনটা ধনাত্মক অংশ ছিল, এই বাকি অংশটা হচ্ছে আমাদের ঋণাত্মক অংশ, এবং যেহেতু এটা কার্বন যুক্ত অংশ সেটাকে বলা হচ্ছে কার্বানায়ন। আমাদের কার্বানায়নটা তৈরি হলো। কার্বানায়নটাকে যদি আমরা একটু ভেঙে লেখার চেষ্টা করি, যে CH3 মূলক কার্বনের সাথে অ্যালডিহাইড মূলকের ডাবল বন্ডে অক্সিজেন এবং একটা হাইড্রোজেন এভাবে যুক্ত আছে, এবং আমরা জানি যে এই পাই বন্ধনটা অক্সিজেনের দিকে চলে যাবে, এবং এখানে কার্বনে একটা ধনাত্মক চার্জ, অক্সিজেনে একটা ঋণাত্মক চার্জ তৈরি হচ্ছে। এবার খেয়াল করি, আমাদের আরেকটা
আমাদের যে কার্বন আয়নটা তৈরি হয়েছে আর আমাদের আরেকটা যে ইথানেল ছিল, আমরা খেয়াল করো 2 অণু ইথানেল নিয়ে আমরা কাজ করছিলাম। 2 অণু ইথানেল নিয়ে যদি আমরা কাজ করি তাহলে প্রথম অণু ইথানেল ক্ষারের সাথে বিক্রিয়া করে একটা কার্বন আয়ন তৈরি করে নিয়েছে, ফার্স্ট স্টেপ যদি আমরা ধরি। এবং এই কার্বন আয়নটা পরবর্তীতে আরেকটা যে ইথানল রয়েছে সেখানে কার্বনের যে পজিটিভ আয়নটা তৈরি হয়েছে সেইটাকে মিনিমাইজ করার জন্য এই CH2CH মূলকটা ওখানে গিয়ে যুক্ত হচ্ছে। তাহলে কি হলো, এখানে অক্সিজেনের মাথায় ঋণাত্মক চার্জ, ডাবল বন্ডটা ভেঙে গেল, আর কার্বনের সাথে এখানে CH2 এই মূল অংশটা চলে আসলো। এটা কোথা থেকে আসলো? এইটা প্রথমে তৈরি হয়েছে, আমাদের যে কার্বন আয়নটা তৈরি হলো সেই কার্বন আয়নটা এখানে আসলো, এবং আমাদের যে আগের আরেকটা ইথানেল মূলক রয়েছে সেখানে কার্বনের পজিটিভিটিটাকে মিনিমাইজ করার জন্য এই কার্বন আয়নের এই সম্পূর্ণ অংশটা কার্বনের সাথে যুক্ত হয়েছে, এটা আমরা পাশে লিখেছি। এবং অক্সিজেনের মাথায় একটু ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়েছে, কেন? কারণ হচ্ছে অক্সিজেন যেহেতু এখানে কার্বনের সাথে আরেকটা অংশ ঋণাত্মক অংশ যুক্ত হচ্ছে, তাহলে এখানে পাই বন্ডটা অবশ্যই ভেঙে যাবে। কিন্তু এখনও আমার যৌগটা সম্পূর্ণ হয়নি। আমার যে পানিটা তৈরি হয়েছিল সেই পানির থেকে অক্সিজেন একটা প্রোটন গ্রহণ করে ফেলবে। প্রোটন গ্রহণ করে ফেলার পরে এই অংশটাতে একটা হাইড্রোজেন চলে আসলে হাইড্রোক্সিন মূলক চলে আসবে, বাকি অংশ যা ছিল সেটা ঠিকই থাকবে। এবার দেখো আমার অ্যালডিহাইড মূলক রয়েছে 1 নাম্বার, CH2 মূলক 2 নাম্বার অথবা আলফা। এরপর যে কার্বনটা রয়েছে যার সাথে হাইড্রোজেন মূলক যুক্ত একটা মিথাইল মূলক যুক্ত, এটা হচ্ছে আমার কার্যকরী মূলকের পরের কার্বন, মানে এটাকে বলা হচ্ছে বিটা কার্বন। তাহলে এখানেই আমার তৈরি হয়ে গেল 3 হাইড্রক্সি বিউটানেল বা অ্যালডোল। তার মানে একটু যদি সামারাইজ করি তাহলে দেখা যায় ক্ষার অণুর হাইড্রক্সিল অংশটা আমার ইথানেলের সাথে বা অ্যালডিহাইড মূলকের সাথে বা কিটোনের সাথে বিক্রিয়া করে সর্বপ্রথম একটা কার্বন আয়ন তৈরি করবে, এবং সেই কার্বন আয়ন পরবর্তীতে গিয়ে আরেক অণু যে অ্যালডিহাইড বা কিটোনটা থাকবে তার সাথে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে, এবং সংযোজন বিক্রিয়ার ফলে যে যৌগ যৌগটা তৈরি হচ্ছে সেটা আদ্র বিশ্লেষণের ফলে আমি আমাদের কাঙ্ক্ষিত সেই অ্যালডল অথবা বিটা হাইড্রক্সি বিউটানেল অথবা 3 হাইড্রক্সি বিউটানেল যে কাঙ্ক্ষিত যৌগটা সেটা পাবো। উৎপন্ন যৌগে অ্যালডিহাইড মূলক এবং অ্যালকোহল মূলক উভয়ই বর্তমান থাকার কারণে এরূপ বিক্রিয়াকে বলা হয় অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। এবার আমরা দেখব ক্যানিজারো বিক্রিয়া। ক্যানিজারো বিক্রিয়ার সংজ্ঞাটা আমরা একটু দেখি। সংজ্ঞাটা খেয়াল করো, যেসব অ্যালডিহাইডের আলফা হাইড্রোজেন পরমাণু নেই। এতক্ষণ আমরা যেই অ্যালডোল ঘনীভবন পড়ছিলাম সেখানে 1 নম্বর শর্তই ছিল যে আলফা হাইড্রোজেন থাকতে হবে। তার মানে এমন কিছু অ্যালডিহাইড রয়েছে যাদের আলফা হাইড্রোজেন থাকে না, তাহলে তারা কি নামীয় কোনো বিক্রিয়া দিবে না। তাদের জন্য যেই বিশেষ বিক্রিয়াটা সেটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। তার মানে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড এবং কিটোন দিবে অ্যালডোল বিক্রিয়া, এবং আলফা হাইড্রোজেন নেই এই ধরনের যুক্ত অ্যালডিহাইড এবং কিটোন দিবে ক্যানিজারো বিক্রিয়া। তাহলে সংজ্ঞাটা দেখি, যেসব অ্যালডিহাইডের আলফা হাইড্রোজেন পরমাণু নেই সেগুলোকে গাঢ় ক্ষার। এবার দেখো ক্ষারের পরিমাণটা, ক্ষারের যেই কনসিস্টেন্সিটা সেটা এখন আর লঘু থাকবে না, সেটা হয়ে যাবে গাঢ়। 50% সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ সহ উত্তপ্ত যদি করা হয় সেক্ষেত্রে এখন এখানে তৈরি হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া ঘটবে। অর্থাৎ বিক্রিয়ায় অংশগ্রহণকারী অ্যালডিহাইড অণুর অর্ধাংশ, মানে যে অ্যালডিহাইড অণুটা বিক্রিয়া করবে এর কিছু অর্ধাংশ বলতে হচ্ছে যেহেতু 2 অণু বিক্রিয়া করবে, এক অণু জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড লবণ তৈরি করবে, সোডিয়াম অথবা পটাশিয়ামের একটা লবণ তৈরি করবে, এবং আরেকটা অংশ বিজারিত হয়ে অ্যালকোহল তৈরি করবে। এই বিক্রিয়াকে বলা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। তার মানে আমরা যদি শর্ত হিসেবে ধরি, আমরা অনেকগুলো শর্ত পেতে পারি এখানে। আলফা হাইড্রোজেন পরমাণু না থাকার কারণে ফর্মালডিহাইড, ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড, বেনজালডিহাইড অথবা যে কোনো অ্যারোমেটিক অ্যালডিহাইড ক্যানিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করে। মানে এখানে ছোট্ট করে বলা হয়েছে যে কোন কোন অ্যালডিহাইড এবং কিটোনগুলো সাধারণত ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করবে, যাদের মধ্যে অ্যালডিহাইডের পার্শ্ববর্তী কার্বনটাতে কোনো ধরনের আলফা হাইড্রোজেন থাকবে না, ওই কার্বনটার সবগুলো হাতই অন্য কোনো গ্রুপ দ্বারা পূর্ণ থাকবে। এবার একটু শর্তগুলো খেয়াল করি। 1 নম্বর, আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইডে ঘটবে। গাঢ় ক্ষার দ্রবণ সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে কার্বন আয়ন সৃষ্টি হবে। এবং 3 নম্বর হলো আন্তঃআণবিক জারণ বিজারণ সহকারে একটা অসামঞ্জস্যতা বিক্রিয়া ঘটবে। যে বিক্রিয়াতে একই সাথে জারণ বিজারণ সম্পন্ন হয় সেই বিক্রিয়াকে বলা হয় অসামঞ্জস্য বিক্রিয়া।
আর এই বিক্রিয়াতে আমরা বলছি যে আমাদের যেই দুই অণু অ্যালডিহাইড বা কিটোন একসাথে বিক্রিয়া করবে তার মধ্যে এক অণু জারিত হবে আরেক অণু বিজারিত হবে, তার মানে এটাকেও আমরা বলতে পারি একটা অসামঞ্জস্য বিক্রিয়া। তাহলে আন্তঃআণবিক জারণ বিজারণ সহকারে একটা অসামঞ্জস্য বিক্রিয়া হবে। এবার দেখো, যেহেতু এখন তোমরা প্রশ্ন করতে পারো আলফা হাইড্রোজেনটা তাহলে এখানে নাই কেন, এখানে তো হাইড্রোজেন আছে। অ্যালডিহাইডের সাথে অ্যালডিহাইডের প্রথম যেই অ্যালডিহাইডের কার্যকরী মূলকে যে কার্বনটা আছে তার সাথে যদি কোনো কার্বন যুক্ত থাকে সেটাকে বলা হয় আলফা হাইড্রোজেন, সেই কার্বনের সাথে যদি কোনো হাইড্রোজেন থাকে সেটাকে বলা হচ্ছে আলফা হাইড্রোজেন। এবার খেয়াল করো, ফর্মালডিহাইডের ক্ষেত্রে HCHO এর মধ্যে অ্যালডিহাইড মূলকটা আছে, অ্যালডিহাইড মূলকের সাথে কোনো ধরনের কার্বন যুক্ত নেই, হাইড্রোজেন আছে। এই হাইড্রোজেনকে আমি কখনোই আলফা হাইড্রোজেন বলবো না। যদি এখানে CH3 থাকতো, মিথানেল থাকতো, তাহলে শুধুমাত্র আমরা তাকে আলফা হাইড্রোজেন বলতে পারতাম। তার মানে আলফা হাইড্রোজেন তাকেই বলবো অ্যালডিহাইড মূলকের সাথে অবশ্যই কার্বন থাকতে হবে এবং সে কার্বনের সাথে হাইড্রোজেন থাকতে হবে। দুই অণু অ্যালডিহাইড যুক্ত হলো 50% সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিজারিত হয়ে তৈরি করছে মিথানল বা অ্যালকোহল এবং জারিত হয়ে তৈরি করছে সোডিয়াম ফরমেট অথবা কার্বোক্সিলিক অ্যাসিডের একটা লবণ। যেমন অ্যালডিহাইড থেকে অ্যালডিহাইডের কার্বোক্সিলিক অ্যাসিডের প্রথম সদস্য হচ্ছে আমাদের ফর্মিক অ্যাসিড, এবং ফর্মিক অ্যাসিড হচ্ছে HCOOH এবং ওখানে একটা হাইড্রোজেন সোডিয়াম দ্বারা রিপ্লেস হয়েছে। আবার একটা বিক্রিয়া দেখো, বেনজালডিহাইড, দুই অণু বেনজালডিহাইড গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তৈরি করছে আমাদের সোডিয়াম বেনজয়েট এবং আমাদের বেনজাইল অ্যালকোহল, বেনজিন মূলক, এবং বেনজিন মূলকের মাথায় CH2OH, এটাকে বলা হচ্ছে বেনজাইল অ্যালকোহল, আর এটা হচ্ছে আমাদের সোডিয়াম বেনজয়েট। এবং কীভাবে ক্রিয়া কৌশলটা হচ্ছে আমরা একটু ডিটেলস যদি দেখার চেষ্টা করি। সবাই দেখো, একটা ফর্মালডিহাইড অণু এঁকেছি আমরা। ফর্মালডিহাইড অণুতে আমরা বলছি যে এই পাই বন্ধনটা অক্সিজেনের দিকে ধাবিত হবে এবং এখানে তৈরি হবে ঋণাত্মক চার্জ এবং কার্বনে তৈরি হয়ে যাবে তখন পজিটিভ চার্জ। আমাদের যে ক্ষার দ্রবণটা আছে সেই ক্ষার দ্রবণের হাইড্রোক্সিন মূলকটা এখানে বিক্রিয়া করবে। হাইড্রোক্সিন মূলকে অক্সিজেনের মাথায় অলরেডি একটা ঋণাত্মক চার্জ আছে, তখন যেটা হবে এই ঋণাত্মক অংশটা কার্বনের অংশ ধনাত্মক অংশকে মিনিমাইজ করার জন্য কার্বনের সাথে যুক্ত হবে। তাহলে শেষ পর্যন্ত বিক্রিয়াটা কী দাঁড়াচ্ছে, কার্বনের সাথে যুক্ত হচ্ছে আমাদের দুইটা হাইড্রোজেন। আমি যদি একটু বর্গাকার আকৃতিতে লিখতে চাই, এই যে অক্সিজেন হচ্ছে দ্বিবন্ধনে ভেঙে গিয়েছে, তাহলে এটা হলো একটা মাইনাস চার্জ হিসেবে থাকবে, আর এখানে একটা OH যুক্ত হয়েছে হলো। এটা হলো আমাদের 1 নাম্বার স্টেপ। এরপরে আমাদের দ্বিতীয় যে অংশটা, দ্বিতীয় অংশটাতে কি হবে, দ্বিতীয় অংশটা শুরু হবে এই অংশটা দিয়ে। যেহেতু ঋণাত্মক আয়ন সৃষ্টি হয়েছে, এটাও কিন্তু একটা কার্বন আয়ন, হাইড্রোজেন হাইড্রোজেন অক্সিজেন মাইনাস OH। এবার খেয়াল করো, আমাদের কিন্তু আরেকটা অ্যালডিহাইড রয়ে গেছে, সেই অ্যালডিহাইডটা এখানে বিক্রিয়া করবে, হাইড্রোজেন হাইড্রোজেন কার্বন কার্বন ডাবল বন্ড। এই অংশটা ঠিক আগের মতো কার্বনিক যৌগগুলো যেভাবে ঋণাত্মক আয়ন সোডিয়ামের ডেল মাইনাস আর কার্বনের ডেল প্লাস অবস্থা সৃষ্টি হয়, সেটা এখানেও তৈরি হবে। এখানে তৈরি হওয়ার পর এখানের যে হাইড্রোজেন অংশটা রয়েছে, এখানে কার্বনের হাত 4টা। যদি কোনো কারণে এই অক্সিজেনটা তার এই ইলেকট্রনটা এখানে দিয়ে দেয়, তাহলে এখানে কার্বনের দ্বিবন্ধনটা আবার তৈরি হয়ে যাবে, কার্বন এবং অক্সিজেনের যে দ্বিবন্ধনটা রয়েছে। যদি এখানে দ্বিবন্ধন তৈরি হয়েছে, তখন কার্বনের যোজনী হয়ে যাচ্ছে 4, তখন এই হাইড্রোজেনটা আর কার্বনের সাথে যুক্ত থাকবে না। তখন কি হবে, এই হাইড্রোজেনটা এসে
এখানে যুক্ত হবে। হাইড্রোজেনটা এসে যখন এখানে যুক্ত হয় তখন শেষ পর্যন্ত আমাদের বিক্রিয়াটা কি দাঁড়ায়? বিক্রিয়াটা দাঁড়ায় এই যৌগটার অবস্থা তখন কি হয়? এই যৌগটার অবস্থা হয় কার্বন, আগে থেকে 2টা হাইড্রোজেন ছিল, আরেকটা হাইড্রোজেন আসলো, তখন হয়ে যাচ্ছে আমাদের H3 এবং অক্সিজেনের সাথে তার বন্ধনটাও রয়েছে এখন এই অবস্থায়। আর এই যৌগটার অবস্থা কি দাঁড়ায়? এই যৌগটার অবস্থা দাঁড়ায় কার্বনের সাথে তার দ্বিবন্ধন তৈরি হয়েছে, একটা ওয়েজ মূলক রয়েছে আর একটা হাইড্রোজেন রয়েছে। এবার তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে আমাদের আগের যে অংশটা রইল হাইড্রোজেন, আমি যদি একটু সোজা করে লিখি, যে হাইড্রোক্সিল গ্রুপটাকে একটু উপরের দিকে লিখলাম, ডাবল বন্ডটাকে এখানে লিখলাম, আর বাকি ছিল আমাদের CH3 এবং অক্সিজেন, এই অংশটা। এখন যেহেতু অক্সিজেনের মাথায় ঋণাত্মক চার্জ আছে, সে কোনো না কোনোভাবে চাবে এটাকে মিনিমাইজ করার জন্য। এটাকে মিনিমাইজ করতে হলে তাকে কি করতে হবে? তাকে একটা প্রোটন আনতে হবে। এই প্রোটনটা সে কোত্থেকে পাবে? এই হাইড্রোক্সিল মূলকের হাইড্রোজেনটাকে সে নিয়ে যাবে, নিয়ে গিয়ে সে এখান থেকে প্রোটন নিয়ে আসলো, তাহলে তৈরি হয়ে গেল CH3OH, যেটা আমাদের মিথানল। এবার খেয়াল করো, হাইড্রোজেন গ্রহণ মানেই হচ্ছে আমাদের বিজারণ। এবার দেখো এই যে অংশটা ছিল মিথক্সি আয়নটা, এই মিথক্সি আয়নের অক্সিজেনটা একটা হাইড্রোজেন বা প্রোটন গ্রহণ করেছে, আর প্রোটন গ্রহণ করলে সেটাকে বলা হবে বিজারণ। তার মানে মিথানল হলো আমাদের বিজারিত প্রোডাক্ট। এবং এখানের অবস্থাটা তখন কি দাঁড়ায়? এখানের অবস্থাটা দাঁড়াচ্ছে প্লাস হাইড্রোজেন, অক্সিজেনের সাথে এখানে ডাবল বন্ড থাকবে, আর এখানে যে অক্সিজেনটা ছিল সেটা এখন এরকম মাইনাস চার্জে থাকছে। এখন সে কি করেছে? এখান থেকে প্রোটন সে দান করেছে, মিথক্সি আয়ন প্রোটন গ্রহণ করেছে, তার মানে এটা হচ্ছে আমাদের বিজারণ, এখানে বিজারণ হয়েছে। আর এই অংশটা প্রোটন দান করেছে, তাহলে তার হয়েছে জারণ। তার মানে এটা মিথানলটা হচ্ছে আমাদের বিজারিত প্রোডাক্ট, আর আমাদের এখানে যে অংশটা তৈরি হলো সেটা হলো আমাদের জারিত প্রোডাক্ট। এখানে একটু খেয়াল করো, আমাদের কার্বক্সিলিক মূলকের স্ট্রাকচারটা যদি দেখি, কার্বক্সিলিক মূলকে আমাদের ডাবল বন্ড থাকে আর থাকে OH। এই হলো কার্বক্সিলিক মূলকের কার্যকরী মূলকটা। আর একটা অংশ এখানে কোনো অংশ দিয়ে, এখানে আমাদের এই অংশটাই হচ্ছে হাইড্রোজেন, আর বাকি অংশটা রয়েছে এইখানে আমাদের হাইড্রোক্সিল মূলকটাতে। এবার খেয়াল করো, আমার বিক্রিয়াটা শুরু করেছিলাম সোডিয়াম হাইড্রোক্সাইডের হাইড্রোক্সিল মূলকটা প্রথম আমাদের ফর্মালডিহাইডকে আঘাত করেছিল বা আক্রমণ করেছিল। তাহলে আমাদের বাকি যে সোডিয়াম অংশটা রয়ে গেল, সেই সোডিয়াম অংশটা এখানে এসে যুক্ত হবে। এখন এই ঋণাত্মক অংশের সাথে সেই সোডিয়াম পরমাণুটা এসে যুক্ত হয়ে তৈরি হয়ে যাবে সোডিয়াম ফরমেট। এবার আবার আমরা একটু ক্লিয়ারলি দেখার চেষ্টা করি, বা আমরা একটু যদি খেয়াল করি, দেখো প্রথমে আমাদের প্রথম যেই ফর্মালডিহাইড এবং তার সাথে আমাদের লঘু ক্ষারের হাইড্রোক্সিল মূলক যুক্ত হয়ে এই যুত যৌগটা তৈরি করলো। দ্বিতীয় ধাপে এই যুত যৌগের সাথে আমাদের পরবর্তী আরেকটা যে ফর্মালডিহাইড রয়েছে সেটা বিক্রিয়া করলো এবং একটা মিথক্সি আয়ন তৈরি হলো এবং একটা এই ধরনের একটা মূলক তৈরি হলো, যেখানে অ্যালডিহাইড কার্বনিক মূলক রয়েছে, হাইড্রোক্সিল মূলক রয়েছে, এবং এদের মাঝখানে পারস্পরিক এখন একটা জারণ বিজারণ হবে। আন্তঃআণবিক জারণ বিক্রিয়া বলতে সাধারণত একই বিক্রিয়ার ক্ষেত্রে যে দুটো বিক্রিয়ক রয়েছে তাদের পারস্পরিক মধ্যে যে জারণ বিজারণ হচ্ছে, আর জারণ মানে হচ্ছে প্রোটন দান করে দেওয়া, আর বিজারণ মানে হচ্ছে প্রোটনকে গ্রহণ করা। এখানে প্রোটনের দান আর প্রদান ঘটবে। এখানে যে মাইনাস আয়নটা রয়েছে সেটা আমাদের এখানে হাইড্রোক্সিল মূলকের হাইড্রোজেনকে নিয়ে নিল, মিথানল তৈরি হলো, যেটা হলো একটা বিজারিত প্রোডাক্ট যেহেতু সে হাইড্রোজেন গ্রহণ করেছে। অপরদিকে এই যৌগটা যেহেতু হাইড্রোজেন দান করে দিয়েছে, তাহলে সেখানে অক্সিজেন চার্জ হয়ে যাচ্ছে তখন মাইনাস, বাকি যে অক্সিজেনের সাথে ডাবল বন্ড ছিল সেটা আগের মতোই থাকবে। এখানে একটা ফরমেট আয়ন তৈরি হলো।
এই ফর্মেট আয়নটা তখন ক্ষার দ্রবণের সোডিয়াম হাইড্রোক্সাইডের সোডিয়াম অংশের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ফর্মেট তৈরি করলো, এবং যেটা হলো একটা জারিত প্রোডাক্ট, কারণ এই অংশটা থেকেই আমাদের হাইড্রোজেনটা অপসারিত হয়েছে বা প্রোটন দান করা হয়েছে। এই কারণে এটা হলো জারিত প্রোডাক্ট। আর মিথানলটা হলো আমাদের বিজারিত প্রোডাক্ট, কারণ সেখানে সে হাইড্রোজেন গ্রহণ করেছে। এই হলো আমাদের ক্যানিজারো বিক্রিয়া, যে বিক্রিয়াতে আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড এবং কিটোন গাঢ় ক্ষার দ্রবণের উপস্থিতিতে বিক্রিয়া করে আন্তঃআণবিক জারণ বিজারণের বিক্রিয়া বা অসামঞ্জস্য বিক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল এবং একটা সোডিক কার্বক্সিলিক অ্যাসিডের একটা লবণ তৈরি করে। ধন্যবাদ সবাইকে। আশা করব এই বিক্রিয়াটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ক্যানিজারো বিক্রিয়া এবং ক্যানিজারো বিক্রিয়া এবং হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, এবং এই বিক্রিয়াগুলোর সংজ্ঞা, শর্ত এবং ক্রিয়াকৌশলগুলো কিভাবে হচ্ছে সেটা পড়তে হবে। এবং ক্রিয়াকৌশলগুলো খেয়াল করবে, তুমি ক্রিয়াকৌশলের প্রতিটা ধাপ যদি বুঝতে পারো তাহলে ক্রিয়াকৌশলের ধাপগুলো তোমার মুখস্থ করার কোনো দরকার নেই। তুমি যদি ক্রিয়াকৌশলের কোন প্রোটনটা কোথায় গেল এটা যদি তীর চিহ্ন দিয়ে দেখাতে পারো, এই কথাগুলো তুমি কিন্তু বাংলাতেও লিখতে পারবে। আমি এটার জন্য খুব বেশি নাম্বার কাটা হবে না যদি তোমার কথাগুলো খুব সুন্দর না হয়, খুব সাহিত্য সমৃদ্ধ কোনো জিনিস এখানে লিখতে হবে না, কিন্তু যা ঘটেছে বিক্রিয়াতে শুধুমাত্র সেই অংশটাই লিখলেই তুমি সম্পূর্ণ নাম্বার পাবে। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।